করোনা আক্রান্ত হয়েছেন রাজধানীর ৪৫% মানুষ। আইডিসিআর এর অ্যান্টিবডি টেস্টের গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব মন্ত্রিসভায় পাশ, শিগগিরই অধ্যাদেশ। অন্যদিকে অস্ত্র মামলায় পাপিয়া দম্পতিকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। দেশে করোনায় গত ২৪ ঘন্টা আক্রান্ত শনাক্ত হয়েছে ১৪৭২ জন। মোট আক্রান্ত সংখ্যা এখন পর্যন্ত ৩,৮৯,০০০। সুস্থ হয়েছেন ২,৯৪,০০০। বিশ্বে আক্রান্ত সংখ্যা মোট ৩,৭৯,০০,০০০। মোট মৃত্যু সংখ্যা ১০,৮৩,০০০। এসব খবর এবং তার বিশ্লেষণ নিয়ে আলোচনা করতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নিউজরুম সংলাপে। আমি ফখরুল ইসলাম এবং আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছে, তাদের সঙ্গে শুরুতে পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সোহেল হায়দার চৌধুরী, বার্তা সম্পাদক দৈনিক যায় দিন, এবং যুক্ত আছেন আমাদের সঙ্গে হারুনুর রশিদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা থাকবেন আমাদের সঙ্গে পুরো আলোচনায়। আমরা আলোচনা শুরু করার আগে আজ প্রকাশিত কয়েকটি পত্রিকা আমার হাতে রয়েছে, সেগুলোর শিরোনাম আপনাদের জানিয়ে দিতে চাই শুরুতেই। প্রথমে বাংলাদেশ প্রতিদিন আজ শিরোনাম করেছে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, মন্ত্রিসভায় আইনের নীতিগত অনুমোদন, আজ অধ্যাদেশ জারি। এ ছিল প্রধান শিরোনাম বাংলাদেশ প্রতিদিনের। এরপর আরো বেশ কয়েকটি মন্তব্য শিরোনাম তারা করেছে। মৃত্যুদণ্ডের শাস্তি ভীতি তৈরি করতে পারবে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। আরো একটি শিরোনাম করেছে তারা অস্ত্র মামলায় পাপিয়া দম্পতির ২৭ বছর কারাদণ্ড। এই ছিল মোটামুটি বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম। এরপর কালের কণ্ঠ আজ প্রধান শিরোনাম করেছে একই শিরোনাম, মন্ত্রিসভায় অনুমোদন, ধর্ষণের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, অধ্যাদেশ জারি হতে পারে আজ। এটি ছিল প্রধান শিরোনাম। এরপর শিরোনাম করেছে ঢাকায় প্রায় অর্ধেকের শরীরে অ্যান্টিবডি, করোনা পরিস্থিতি নিয়ে যৌথ গবেষণা। আইডিসিআর এবং আইসিডিডিআরবির যৌথ একটি গবেষণা আজকে প্রকাশ করেছে তারা। প্রায় ১২,০০০ মানুষের উপর এই গবেষণা চালিয়েছে। এই তথ্যপত্র আজকে প্রকাশ করেছে তারা। দ্রব্যমূল্য টুটি চেপে ধরেছে, এই ছিল কালের কণ্ঠের প্রধান শিরোনাম। এরপর আমার হাতে রয়েছে দ্য ডেইলি সান শিরোনাম করেছে আজ রেপিস্ট হ্যাভ টু ওয়াক টু গ্যালোস, ক্যাবিনেট অ্যাপ্রুভস ড্রাফট ল। এ ছিল প্রধান শিরোনাম। এরপর আরও একটি শিরোনাম রয়েছে ভার্ডিক্ট ইন আর্মস কেস, পাপিয়া কাপল গেট 27 ইয়ার্স ইন জেল। এই ছিল আজ প্রকাশিত পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। আমরা আলোচনায় ফিরতে চাই। আমাদের সঙ্গে রয়েছেন দুজন অতিথি। সোহেল হায়দার চৌধুরী, আপনাকে দিয়ে শুরু করতে চাই। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের প্রস্তাব আজ মন্ত্রিসভায় গৃহীত হয়েছে এবং মঙ্গলবারই সেটির অধ্যাদেশ জারি হতে পারে, এবং অধ্যাদেশ জারি হওয়ার পরপরই সেটি আইন হিসেবে পরবর্তী যেসব মামলাগুলো হবে সেগুলোর সাজা হয়তো সেভাবেই পরিচালিত হবে, বিচার কাজ পরিচালিত হবে। এই অধ্যাদেশের মধ্য দিয়ে নারীর প্রতি সহিংসতা কতটা কমবে বলে আপনি মনে করেন? যদিও মৃত্যুদণ্ডের বিপক্ষে অনেকে বলছেন যে মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে যে অপরাধ সেটি পুরোপুরি দমন হবে না। আপনার মতামত জানতে চাই। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শকদের যারা দেখছেন এই মধ্যরাতের অনুষ্ঠানটি। আমার যেটি ব্যক্তিগতভাবে মনে হয়, বাংলাদেশে অনেক আইন আছে, কিন্তু আইন থাকাটাই কিন্তু যথেষ্ট নয়। আইনের প্রয়োগটা সঠিকভাবে করা এবং দৃষ্টান্তমূলকভাবে করা, সেটি কিন্তু মূল কথা। আমরা বহু আইন দেখি, প্রতিদিন নতুন আইন হচ্ছে, প্রতি বছর নতুন আইন হচ্ছে, প্রত্যেক সরকার নতুন আইন হচ্ছে, কিন্তু আমাদের সংকট কি কমেছে? খুব একটা, বরং নতুন ভাবে আবার সংকটগুলো রয়েছে। ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড, এটি মানুষের চাহিদা ছিল, জনগণের চাহিদা ছিল। সরকার সেই ইচ্ছা এবং চাহিদার প্রতি সম্মান জানিয়ে সরকার যেটি করেছে, সেজন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাই। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই যে তিনি নিজে খুব দ্রুততার সঙ্গে এই জনগণের এই চিন্তা বা জনগণের এই ভাবনা অথবা এই যে তারা মৃত্যুদণ্ড চাইছে সেটিকে তিনি সম্মান জানিয়ে দুর্নীতি করেছেন। কিন্তু এটি তো যাবজ্জীবন আইনের আগে ছিল, সে আইনটি আমরা কতটা বাস্তবায়ন করতে পেরেছি, অথবা সেই জায়গায় আমাদের অবস্থানটি কি ছিল, অথবা সেই আইনটির মাধ্যমে আমরা কতজন ধর্ষককে শাস্তি দিতে পেরেছি। আমার যেটি মনে হয়, ধর্ষণ একটি সামাজিক ব্যাধি। আইন অবশ্যই থাকবে, আইনের প্রয়োগ থাকা উচিত যথার্থভাবে, এবং একইভাবে সামাজিকভাবে আমাদের যে জাগতিক যে চিন্তাগুলো আছে, মনোজাগতিক যে অবস্থানটি আছে, সেই অবস্থানটিকে আরো বেশি বিশুদ্ধ করা আমাদের দরকার। এবং সেজন্য টেক্সট বুকে, সেজন্য সচেতনতায়, সামাজিকভাবে, প্রাতিষ্ঠানিকভাবে, পারিবারিকভাবে আমাদের মানুষজনকে অনেক বেশি দায়িত্বশীল এবং অন্যায় বিমুখ করার চেষ্টা করতে হবে। আমাদের মূল সমস্যাটি হলো, পুরো বাংলাদেশেই আপনি যদি দেখেন
আমরা একটি অসুস্থ প্রতিযোগিতার মধ্যে যাবার একটি ধারা দীর্ঘদিন যাবৎ বহমান রয়েছে। এই অসুস্থ প্রতিযোগিতার কারণে আমাদের সমাজে নানা সংকট তৈরি হচ্ছে। যখন একজন মানুষ দেখছে যে একজন বিশিষ্ট কেউ কোনো একটি অপরাধ করে তিনি কোনো না কোনো ভাবে ছাড় পেয়ে যাচ্ছেন, তখন অবিশিষ্ট যিনি আছেন তিনিও ভাবে নিশ্চয়ই আমিও কোনো না কোনো ভাবে ছাড় পাবো। এবং আপনি যদি দেখেন যে আমাদের অনেক মামলা ঝুলে থাকে, সাক্ষীর অভাব, সাক্ষীদের নিরাপত্তা দানের অভাব, বাদী কোনো না কোনো সংকটে একসময় মামলাটি প্রত্যাহার করে নিচ্ছেন, অথবা দীর্ঘ সময়ের জটিলতার কারণে মামলা ঝুলে থাকছে। তবে আজকে যে আইনটি মন্ত্রিসভা পাশ করেছে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়ে, সেই আইনটির একটি উল্লেখযোগ্য দিক হলো যে সুনির্দিষ্ট করে দিয়েছে যে 180 দিন অথবা 6 মাসের মধ্যে মামলা নিষ্পন্ন করতে হবে। এবং একই সঙ্গে আরেকটি বিষয় আছে যে আমরা এর আগে দেখেছি অনেক মামলায় বিচারক যিনি বিচার করতেন তার বদলি হয়ে গেলে আবার হয়তো নতুন করে শুরু করতে হতো। কিন্তু এই জায়গাটিতে আমরা যেটি দেখেছি সেটি আমাদের জন্য ভালো লাগার বিষয় যে এই জায়গাটিতে যেটি আছে সেটি হলো বিচারক যে জায়গাটিতে, পূর্ববর্তী বিচারক যে জায়গাটিতে রেখে যাবেন মামলাটি, সেই জায়গা থেকে এসে পরবর্তী বিচারক সেই নির্দিষ্ট সময় অর্থাৎ 180 দিনের মধ্যে মামলাটি শেষ করবেন। আরেকটি বিষয় হলো যদি যিনি ক্ষতিগ্রস্ত তিনি যদি তার যিনি অপকর্ম করেছেন ধর্ষক, তার ওপর যদি অর্থদণ্ড ধার্য করা হয়, সেই অর্থদণ্ডের যে বিষয়টি সেটি হলো যদি তার সম্পদ বর্তমান সম্পদের মধ্যে থেকে সে অর্থদণ্ড পূরণ করা সম্ভব হয় সেটি ভালো, যদি না হয় তাহলে তার ভবিষ্যৎ অর্জন বা ভবিষ্যৎ সম্পদ থেকে সেই অর্থদণ্ড দিতে হবে। তবে সবচেয়ে বড় কথা হলো ধর্ষণের জন্য আমাদের মানবিক বা জাগতিক যে জায়গাটি রয়েছে সেটিকে আগে বিশুদ্ধ করা দরকার। এবং ধর্ষণ বন্ধ করতে হলে আমরা অনেকেই অনেক কথা বলি, আমাদের পুরুষতান্ত্রিক সমাজ, আমরা নারীদের শালীনতার কথা বললি, আমরা নারীদের পোশাক আশাক নিয়ে কেউ কেউ বলছেন। আমি মনে করি শালীন শুধুমাত্র নারী সমাজকে হলে হবে, শালীন পুরুষ সমাজকে হতে হবে। আমার মায়ের সঙ্গে আমি ঘরে থাকছি, আমার বোনের সঙ্গে আমি ঘরে থাকছি, আমার স্ত্রীর সঙ্গে আমি ঘরে থাকছি, আমার কন্যার সঙ্গে আমি ঘরে থাকছি, আমার প্রেমিকার সঙ্গে আমি দিন যাপন করছি। সে জায়গায় যে শালীনতা, সে জায়গায় আমার যে ভদ্রতা, ভব্যতা, সভ্যতা, সেটি সমাজের প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে, প্রত্যেকটি নারীর ক্ষেত্রে আমাদের থাকা উচিত। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে আমাদের আজকে চিন্তার যে জায়গাটি আছে সেই চিন্তার জায়গাটিকে আমাদের ঋদ্ধ করতে হবে। সেই ঋদ্ধতার জন্য প্রথম যে দায়িত্বটি সেটি হলো পারিবারিক দায়িত্ব। পরিবার থেকে মানুষের মূলত প্রথম শিক্ষাটি শুরু হয়, তারপরে প্রাতিষ্ঠানিক শিক্ষা, তারপরে সামাজিক শিক্ষা। আমরা যদি বলি, আপনি দেখেন যে আমরা বাল্য শিক্ষা যেটি পড়েছি, সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, অথবা সদা সত্য কথা বলিব, কখনো মিথ্যা বলিব না। আজকে কি বাল্য শিক্ষার এই লেখাগুলো বা এই পড়াগুলো এখন আছে? এখন বাল্য শিক্ষা বটে বোরকা, করতে কলা, অতে অজগর। একটি শিশু প্রথমে স্বরেও শিখছে, সে অজগর দিয়ে শিখছে। অজগর একটি সাপ, যে সাপ মানুষও খেয়ে ফেলে, কিন্তু স্বরেওতে আমি অজগর শিখছি। আবার কিছুদিন আগে আপনারা দেখছেন যে আমাদের বিভিন্ন শিক্ষা বইতে আমরা দেখেছি যে এমন এমন শব্দ দিয়েছে যে শব্দগুলো আসলে আমরা ছোটবেলায় দেখিনি বা শিখিনি। আমার সবচেয়ে বড় যে জিনিসটি মনে হয়, ধর্ষণ কাণ্ড বা ধর্ষণ বা সামাজিক অপরাধগুলো যেগুলো মানুষের জৈবিক চাহিদা থেকে হয়, সেগুলো যদি নিবৃত্ত করতে হয়, আমাদের সবচেয়ে বড় যে জিনিসকে গুরুত্ব দিতে হবে, নিশ্চয়ই রাষ্ট্র বা সরকার ভাবছে কিনা আমি জানি না, আমাদের একপক্ষী শিক্ষা ব্যবস্থাটা এখন অত্যন্ত 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 প্রয়োজন। আমরা ছোটবেলার প্রাইমারি লেভেল থেকে আমরা বিভক্ত হয়ে যাচ্ছি। কেউ মাদ্রাসায় যাচ্ছি, কেউ কিন্ডারগার্টেনে পড়ছি, কেউ প্রাইমারি স্কুল, সরকারি প্রাইমারি স্কুলে পড়ছি, কেউ বেসরকারি প্রাইমারি স্কুলে পড়ছি। এই যে 4-5 ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের, এই ব্যবস্থার কারণে কিন্তু আমাদের পারস্পরিক যে বন্ধন, পারস্পরিক যে জায়গাটি রয়েছে, যে একজন আরেকজনকে, সেই জায়গাটিতে আমরা ছোটবেলা থেকে। আপনি বিষয়টা আমি বুঝতে পেরেছি। আমরা একটু পাঠ্যক্রম আমরা যতটুকু শুনেছি যে নারীর প্রতি সহিংসতা বা এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হচ্ছে। আমরা আপনার কাছে ফিরবো, আমরা আপনার বক্তব্যটি আমরা বুঝতে পেরেছি। আমরা হারুনুর রশিদ আপনার কাছে আসতে চাই। যে বিষয়টি বারবার বলা হয় বিচারের ক্ষেত্রে, আইনজীবীরা বলে থাকেন যে সাক্ষীর অভাবে অনেক সময় মামলার যে বিচার কাজ সেটি এগোনো যায় না এবং বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করা যায় না। এই কারণেই আমরা যতটুকু জানি যে নারীর যে ধর্ষণের ঘটনা বা এসব মামলার ক্ষেত্রে প্রায় 3% বা 10%-এর নিচে আর কি যার সাজার যে রেট সেটি। এখন যে বিষয়টি করা হচ্ছে 180 দিনের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ করার একটি নির্দেশনা এসেছে, এটি নিশ্চয়ই ইতিবাচক। আপনি কি বলবেন?
অবশ্যই সেটি তো ইতিবাচকই, সেটা সোহেল ভাই একটু আগে বলেছেন যে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া আছে, তার মধ্যে করা হবে। একজন জাজ যেখানে শেষ করবেন, পরবর্তী জাজ যদি আসেন সেখানে কি শুরু করবেন। কিন্তু আপনি যে প্রসঙ্গটি তুলেছেন সেটি হচ্ছে যে আপনার শাস্তি আসলে 10 ভাগেরও কম, মানে 3 ভাগ। আমাদের যে আমরা যে প্রতিবেদন বা রিপোর্ট দেখি তাতে 3 ভাগের মতো, অর্থাৎ 100টি মামলা হলে তার ভিতরে 3টি মামলায় শাস্তি, অথবা আমরা যদি বলি 100 জনের ভিতরে 3 জনই শাস্তি পান, মানে 97 ভাগ খালাস পেয়ে যান, অর্থাৎ দায় প্রমাণ করা যায় না আর সাক্ষী পাওয়া যায় না। এই কথাগুলো আপনি বলেছেন, এটা ইন্টারেস্টিং একটা বিষয় যে ধর্ষণের যে বিষয়টি, এটা আমরা আর কয়েকটি অপরাধের সঙ্গে এক করে ফেলায়, যে আমাদের ফৌজদারি কার্যবিধি রয়েছে, দণ্ডবিধি রয়েছে, একই সঙ্গে সাক্ষ্য আইন যদি থাকে, সেই বিষয়গুলো একই ধরনের সাক্ষ্য আইন দ্বারা পরিচালিত হয়। তো সেক্ষেত্রে একটা চুলচেরা বিশ্লেষণে প্রমাণ করা। এখন মৃত্যুদণ্ডের বিধানটা থাকলে এটি কিন্তু আরো সতর্কতার সাথে আপনার এক্সামিন করা হবে, এবং খুব স্বাভাবিক যখন মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয় তখন শতভাগ নিশ্চিত না হয়ে কিন্তু তাকে মৃত্যুদণ্ড দেয়া যায় না। এটি কারণ এটি এমন একটি দণ্ড যে দণ্ড কার্যকর হয়ে গেলে আপনি আর কোনো রেমিডি পাবেন না। এখন প্রশ্ন হলো ধর্ষণের ঘটনা, ধর্ষণ যারা করেন, যারা ধর্ষক, তারা কিন্তু কোনো সাক্ষী রেখে করেন না, তারা এমন ভাবে করেন, অর্থাৎ যিনি ধর্ষণের শিকার হন যে নারী, তিনি হচ্ছেন একমাত্র সাক্ষী যদি বেঁচে থাকেন। মরে গেলে বা তাকে হত্যা করা হলে তো তার কিছুই থাকবে না, তো যদি বেঁচে থাকেন। এখন আপনি যদি বিচার প্রক্রিয়াটা দেখেন, আমাদের বিচার প্রক্রিয়ায় কি হয়, যে ঘটনাটি ঘটে সেটি আবার কোর্টে ট্রায়ালের পুরো চিত্রকে আবার তুলে ধরতে হয় এবং প্রমাণ করতে হয়। এখন আপনি বলেন একটি ধর্ষণের ঘটনা যেখানে সংঘবদ্ধ ধর্ষণ অথবা যেভাবেই হোক না কেন, সেটি এই কোর্ট ট্রায়ালের অবস্থায়, আমি তদন্ত পর্যায়ে একটু আসবো যদি সময় পাই, ট্রায়ালে কিন্তু পুরো ঘটনাটি ওখানে বিনির্মাণ করা হয়। আপনি এবার বলুন, একটি ধর্ষণের ঘটনা যদি আবার পুনরায় বিনির্মাণ করা হয়, কার সামনে? ধর্ষণের শিকার নারীর সামনে। প্রশ্নের জবাব দিতে হয় কার? ধর্ষণের শিকার যে নারী, তাকে। এবং আপনি একটু চিন্তা করুন তো, যে ট্রমার মধ্য দিয়ে একজন নারী যান, ধর্ষণ থেকে পরবর্তী অবস্থায় তাকে আদালতে আবার সেই জিনিসটা রিপিট করতে হয়, আবার সেটি জাগিয়ে তোলা হয়, কিভাবে সম্ভব? সুতরাং আমার মনে হয় এই জায়গাটি ভাবার খুব বিষয় আছে, যেটা ট্রায়াল সিস্টেমটা কিরকম হবে। এটা কি আসলে পুরো ঘটনাটা আবার বিনির্মাণ করতে হবে, না অন্য কোনো পদ্ধতিতে ওই নারীর বক্তব্য, তার সাক্ষ্য ক্যামেরার মাধ্যমে নেওয়া যেতে পারে, অথবা থার্ড জায়গা থেকে নিতে পারবে? এটির একটা ব্যবস্থার দাবি দীর্ঘদিন ধরে উঠছে। এটা গেল তো ট্রায়াল পর্যায়ে। এখন তদন্ত যখন শুরু হয়, আপনি খেয়াল করেন থানা থেকেই তদন্ত শুরু হয়। একজন নারী ধর্ষণের যখন শিকার হন, ধর্ষকরা তো যে যার মতো চলে যায়, তারপরে তিনি যদি কেস করতে যান থানায়, সেই ইমিডিয়েটলি পৌঁছতে পারেন বা কিছু সময় পৌঁছবেন, ওখান থেকেই মূলত শুরু হয়। ওখান থেকেই কিন্তু ওই জিনিসটা শুরু হয়, কিভাবে হলো, কেন হলো, কারা করলো, এই বিষয় থেকে তাই কিন্তু আবার রেপ শুরু হয়ে যায়। হ্যাঁ, তারপরে আপনি জানেন যে ধর্ষণ মামলায় আলামত একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার সেই আলামত গুলো সংরক্ষণ করা হলো কি হলো না, অনেক সময় ধর্ষকরা সেগুলো নষ্ট করেন, টাইম পাস হয়ে গেলে সেগুলা পাওয়া যায় না, তারপরে একটি সার্টেন টাইমের পরে ডাক্তারি পরীক্ষায় কিছু মেলে না। এখন অবশ্য ডিএনএ টেস্ট একটা সুযোগ রয়েছে। আপনি খেয়াল করেন যে নারী ধর্ষণের শিকার হলেন, তার ভেতর দিয়ে এই তদন্ত পর্যায় থেকে শুরু করে পরবর্তী বিচার প্রক্রিয়ায় প্রতি মুহূর্তে তাকে আরেকবার করে ধর্ষণ করা হয়, অর্থাৎ তিনি যেন অপরাধী। এখন এই সিস্টেমকে আপনি যখন ঠিক না করবেন, সর্বোচ্চ শাস্তি অবশ্যই দাবি ছিল সাধারণ মানুষের এবং সেই দাবি পূরণ হয়েছে, কিন্তু এই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হলে এবং নারীকে ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী ধর্ষণ, রেপ আফটার রেপ, আমি খুব ক্যাটাগরিক্যালি বলছি, এই জায়গা থেকে বের করে নিয়ে আসতে হলে এটাকে আলাদাভাবে ভাবতে হবে। আপনি কিন্তু 8-10টা অপরাধের সাথে একে মিলিয়ে ফেলে চলবে না। আরেকটা কথা আমি বলি যে ধর্ষণ এটি এমন একটি অপরাধ যেটা শুধু একজন নারী বেঁচে থাকেন কিন্তু সারা জীবন তাকে এর এর ট্রমা বয়ে বেড়াতে হয় এবং তার দিকেই কিন্তু ইঙ্গিত করা হয়, এবং আমরা কিন্তু ওই জিনিসটা নিয়ে খুব সমাজে প্রচুর আগ্রহ তৈরি হয়। আপনি দেখেন আমাদের যে ফৌজদারি আইনে, সেখানে যেখানে বিচার ব্যবস্থা, সেখানে কিন্তু সুযোগ আছে, সেখানে কিন্তু একটি জায়গা রয়েছে যেখানে তাকে দুশ্চরিত্রা অথবা যৌনকর্মী প্রমাণের একটি সুযোগ করে দেওয়া হয়। অর্থাৎ যারা ধর্ষক তাদের আইনজীবী যদি প্রমাণ করতে পারেন কোনোভাবে যে এই নারী, প্রমাণ করার চেষ্টা করেন যে এই নারী চরিত্র খারাপ, এই নারী সেক্স ওয়ার্কার,
তাহলে কিন্তু তাদের একটি সুযোগ থাকা যায়। কিন্তু আপনি বিখ্যাত কিছু রায় দেখবেন, নো ইজ নো, সুতরাং ওই বিষয়টার প্রয়োজন পড়ে না। একজন যৌনকর্মী তিনি যদি সম্মতি না দেন, খুব ক্যাটেগরিক্যালি বলছি, তাহলে আমরা ফিরবো আপনার কাছে আবার। বুঝতে পেরেছি, আমরা ফিরবো আপনার কাছে। আমরা আজকে খবরের তালিকা আরো একটি অন্যতম প্রধান খবর, রাজধানীর প্রায় অর্ধেক অর্থাৎ ৪৫% মানুষের শরীরে করোনার অ্যান্টিবডি পাওয়া গেছে। তার মানে এতে প্রতিমান হয় যে কোনো না কোনোভাবে এরা আক্রান্ত হয়েছিল। আজকে আইসিডিডিআরবি এবং আইডিসিআর তারা যৌথভাবে একটি গবেষণা করে রাজধানীর প্রায় ১২,০০০-এর বেশি মানুষের উপরে এই তথ্য উপাত্ত সংগ্রহ করে এবং অ্যান্টিবডি টেস্টের মাধ্যমে এই গবেষণা প্রতিবেদনটি তারা আজ প্রকাশ করে। সোহেল হায়দার চৌধুরী, আপনার পর্যালোচনা জানতে চাই, এই বিষয়টি যদি এমন হয়ে থাকে তাহলে আসলে আমাদের জন্য সত্যি একটি উদ্বেগের বিষয় এই মুহূর্তে, আপনি কি বলবেন? অবশ্যই উদ্বেগের বিষয়। যখন আমরা দুটি বিষয় এখানে খুব চিন্তার, একটি হলো যে যখন আমরা অনেকটাই খোলামেলা হয়ে গেছি, বা অনেক খোলামেলা শব্দটি এখানে হয়তো হবে না, অনেকটাই নিশ্চিন্ত হয়ে গেছি যে আমি হয়তো করোনা মুক্ত থাকবো। একদিকে যুক্তরাষ্ট্রের ট্রাম্প বলছেন করোনা কিছুই না, আরেকদিকে আমার বাংলাদেশে আমাকে একেবারে ফ্রি করে দেয়া হলো, আমার কর্মকাণ্ড সবকিছু চলবে। আরেকদিকে পাশাপাশি কিন্তু আরেকদিকে আপনি যদি দেখেন, মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে করোনার দ্বিতীয় ঢেউ আসার সম্ভাবনা রয়েছে। তিনি স্বাস্থ্য বিভাগকে প্রস্তুত থাকতে বলেছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রী গত পরশু সেনাবাহিনীর একটি অনুষ্ঠানে বলেছেন যে করোনার ঢেউ আবারও আসতে পারে, সুতরাং আমাদের খরচের ক্ষেত্রে, ব্যয়ের ক্ষেত্রে আমাদের মিতব্যয়ী হতে হবে। অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি আঁচ করতে পারছেন। বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের ঘটনা সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ দেখা গেছে। এখন সে জায়গায় যখন আমরা নিশ্চিন্ত ভাবে চলছি, যখন আমাদের দেশের মানুষ মাস্কহীন ভাবে চলা শুরু করেছে বা কোনো নিয়ম নীতি বা স্বাস্থ্যবিধি মানছে না, তখন যখন আমরা শুনি যে এখানে বা রাজধানী ঢাকার অর্ধেক মানুষ করোনা আক্রান্ত, তখন আমাদের তো অবশ্যই আঁতকে উঠতে হয়, উদ্বেগের শিকার হই আমরা এবং উৎকণ্ঠিত হই। কিন্তু বিষয় যেটি হলো, আমি যেটা শুরু থেকেই বলে আসছিলাম, করোনার প্রথম দিক থেকে আমাদের টেস্ট যত বাড়বে আমাদের আক্রান্তের সংখ্যাও তত বাড়বে। এখন আমাদের দরকার হলো বাংলাদেশের প্রতিটি জেলা, উপজেলা, প্রতিটি সরকারি বেসরকারি হাসপাতালকে আমাদের টেস্টের মাধ্যমে সবাই টেস্টের কাজটি করবে, এবং পাড়ায় মহল্লায় টেস্টটা ছড়িয়ে দেওয়া উচিত। আমাদের এই যে সংবাদটি, দুটো প্রতিষ্ঠানে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এবং দুটো প্রতিষ্ঠানে আপনি জানেন এই গবেষণা কর্মে যুক্তরাষ্ট্র একটি প্রতিষ্ঠান সহযোগিতা করেছিল, এবং দুটো প্রতিষ্ঠানে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানগুলো যখন এরকম তদন্ত রিপোর্ট দেয়, আমাদেরকে একটু ভাবনায় করতে হয়। আমরা চাই যে আমাদের যে সংকটটি হয়ে গেছে বা যা হয়ে গেছে সেটি তো গেল, কিন্তু এটি যেন আরো বড় আকার ধারণ না করে পুরো রাজধানী বা পুরো দেশকে, প্রতিটি মানুষকে ক্ষতিগ্রস্ত করতে না পারে, অথবা আমার পরিবারের সবাই যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সে দায়িত্বটি এখন স্বাস্থ্য বিভাগের। এবং স্বাস্থ্য বিভাগের যে অপকর্ম বা অপকাণ্ডের সূত্র ধরে যে স্বাস্থ্য বিভাগে যে স্বচ্ছতা আনার চেষ্টা করা হয়েছিল, সেই স্বচ্ছতার অন্তত কিছুটা হলেও আমরা পূর্ণতা পাবো যদি আমরা করোনা থেকে সময় উপযোগী ভাবে আমরা রক্ষা পেতে পারি, এবং করোনার এই সংকটগুলো আমরা কাটিয়ে একটি সুন্দর জীবনের দিকে যেতে পারি। জি, ধন্যবাদ। আপনার কাছে ফিরবো আমরা। হারুনুর রশিদ, আপনার কাছে আসতে চাই যে আমরা বারবারই সবাই বলছে যে টেস্ট বাড়ানোর কথা, কিন্তু আজকে আমরা এই গবেষণার মাধ্যমে আজকে জানতে পারলাম যে রাজধানীর প্রায় ৪৫% মানুষ করোনা অ্যান্টিবডি পাওয়া গেছে, তার মানে তারা আক্রান্ত হয়েছিলেন। তো এটি আসলে আমাদের যে সরকারি করোনা টেস্টের যে ফলাফল, তার সাথে আসলে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আপনার মতামতটি একটু জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আসলে এই টেস্ট নিয়ে তো দীর্ঘদিন ধরেই কথা হচ্ছে, বেশি টেস্ট কম টেস্ট, এটা নিয়ে কিন্তু চিকিৎসকদের মধ্যে মতবিরোধ রয়েছে যে আসলে গণহারে টেস্ট করা হবে কিনা, সিমটমের বাইরে টেস্ট করা হবে কিনা, এটা নিয়ে নানা বিতর্ক আছে। মানে টেস্টের বেশি টেস্টের পক্ষে যেমন সারা দিনের মত রয়েছে, তেমনি আপনার সিমটম ছাড়া টেস্ট না করার পক্ষে অনেক মত রয়েছে যে আপনি করবেন কি করবেন। একটি উদ্বেগের জায়গা তো রয়েছে যে ৪৫% মানুষ যেখানে বলা হচ্ছে গবেষণা যে আক্রান্ত হয়েছিলেন, এখন আসলে কত শতাংশ মানুষ আক্রান্ত, এই বিষয়টি নিয়ে তো একটু উদ্বেগ রয়েছে। জি, এখন হওয়ার কথা বলা হচ্ছে। তো ধরেন যে কত টেস্ট বাড়ালে আমরা আসলে পুরো চিত্রটা পাবো, সেটি একটা নির্ধারণ। আসলে এটি স্যাম্পলিং এর বিষয়।
আমি যদি সারা দেশে আপনি টেস্ট বাড়িয়েও লাভ নাই যদি আমি স্যাম্পলিংটা ঠিক মতো না করতে হয়, যে আমি কোন এলাকায় কি পরিমাণ টেস্ট করতে হবে, ওই টেস্টের একটি উদ্দেশ্য থাকতে হয়। যে এই যে এখন 45% আক্রান্ত বলা হচ্ছে বা 45% আপনার অ্যান্টিবডি ক্রিয়েট হয়েছে, তো এটি একটি স্যাম্পলিং, এটি একটি স্যাম্পলিং। এবং সারা দেশের চিত্রটা কি, সারা দেশে কি 45% না বেশি না কম, সেটিও আমাদের জানার দরকার। আমি এখন টেস্টের কথা বলছি ওই জায়গা থেকে যে আপনি যদি অ্যান্টিবডি টেস্ট করা হয়, এখন আমি বললাম 45% আক্রান্ত, অ্যান্টিবডি টেস্ট করলেও কি একই রেজাল্ট পাওয়া যাবে কিনা, তাই পাওয়া যাওয়ার কথা। আসলে অ্যান্টিবডি যারা আক্রান্ত হয়ে বেঁচে আছেন তাদের ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। এখানে কিন্তু এখন ইমিউনিটির একটি প্রশ্ন এসে যায়, হার্ড ইমিউনিটি। আপনি 45% আক্রান্ত, 80% যদি হয়ে যায় তাহলে এটি কিন্তু হার্ড ইমিউনিটির দিকে চলে যায়। সবকিছু নেগেটিভ এবং পজিটিভ দিক রয়েছে। আরো সামনে এসে ওয়েবের কথা বলা হচ্ছে, বরং আমাদের সতর্কতা বাড়াতে হবে। এখন এই যে টেস্ট বাড়ানো কমানো, সেই বিতর্ক আসলে অব্যাহতভাবে চলতে আছে। তবে একটি বিষয় এই আপনার দুঃসংবাদের ভিতরে আমার কাছে ভালোই মানে সুসংবাদও মনে হচ্ছে, যে আপনি যদি দেখেন আমাদের দেশে কিন্তু যতই না বলেন, আমি মনে করি যে বিশ্ব প্রেক্ষাপটে এখানে প্রতিটি মৃত্যুই দুঃখজনক, তবে সেই হারটা কিন্তু খুব বেশি না। এখন 45% যে আক্রান্ত হয়, এটা যদি 50% হয়, আমরা কিন্তু এক ধরনের ইমিউনিটির দিকে এগিয়ে যাচ্ছি। এখন আপনি চিকিৎসা ব্যবস্থা, টেস্ট, এগুলো নিয়ে নানা প্রশ্ন করা যায়। আমি বলি এটাও তো একটা পজিটিভ দিক। হার্ড ইমিউনিটির কথা যদি একটি গ্রুপ বলেন, সেটি কতটা নির্মম অথবা কতটা অমানবিক, সেটি আরেকটি বিতর্ক থাকতে পারে। তবে অ্যাটলিস্ট 45% পিপল অফ দ্য ঢাকা সিটি মানে তারা তো করোনার বাইরে এখন চলে গেলেন। আর বাকি যে আপনি বলেন 55%, তাদের সবাই কি রিস্কে রয়েছে কিনা, এই সত্যের যেমন দুঃখজনক দিক আছে, এই সত্যের তেমনি ইতিবাচক দিকও আছে। আমি মনে করি এটা ম্যানেজমেন্ট না, আসলে আমাদের ম্যানেজমেন্টের জায়গাটা এখন খুব স্ট্রং করা দরকার, যে আমরা আসলে স্যাম্পলিং গুলো কোত্থেকে নেব, আমরা টেস্ট সবাইকে। কারণ ভাই আমি একটু আপনার সঙ্গে যুক্ত করি যে 45% এখানে বলা হচ্ছে, সেটি কিন্তু দৈব চয়ন পদ্ধতিতে সুনির্দিষ্ট কিছু মানুষ। আমি সেটাই বলছিলাম, সুতরাং একটা ভালো জরিপ আমাদের হওয়া প্রয়োজন। কারণ কেন প্রয়োজন আমি বলি, যে যার ইমিউনিটি তৈরি হয়ে গেছে, আপনি দেখেন আমরা ভ্যাকসিনের জন্য কথা বলছি, ভ্যাকসিন জানুয়ারি ফেব্রুয়ারিতে অনেক আশা করছেন। তাহলে ভ্যাকসিন কখন কার প্রয়োজন হবে? যার ইমিউনিটি তৈরি হয়েছে, যার অ্যান্টিবডি তৈরি হয়েছে, তার তো ভ্যাকসিনের প্রয়োজন পড়বে না। সুতরাং আমাদের একটা নানামুখী খুব পরিকল্পিত জরিপ প্রয়োজন, এই চিকিৎসা জরিপগুলো। কারণ যখন ভ্যাকসিন চলে আসবে তখন দল বেঁধে আমাকে ভ্যাকসিন দাও, যদিও এখানে প্রায়োরিটি নির্ধারণ করা হচ্ছে। সুতরাং ভ্যাকসিন কাদের প্রয়োজন সেটা নির্ধারণ করতেও আমাদের এই স্যাম্পলিং গুলো প্রয়োজন রয়েছে। তো সব মিলিয়ে আমি মনে করি যে করোনা ব্যবস্থাপনাটা আরো স্ট্রং, টেস্ট যদি করতে হয় বেশি করে, সেটি আসলে কোন কোন এলাকায় আমরা মানুষ আসলেই টেস্টের বিষয়ে আমি সাপোর্ট করছি না। আমাকে আসলে নির্ধারণ করতে হবে আমি কোন এলাকা থেকে কতগুলো টেস্ট নিয়ে একটি সমন্বিত চিত্র দিতে চাই। সেই টার্গেট ওরিয়েন্টেড এখন কাজ করার সময় এসেছে, এবং অবশ্যই আমি আশাবাদী। হারুন ভাই, আপনি জানেন যে আমাদের এখানে অনেক ধরনের চিন্তা করা হয়েছিল, রেড জোন, ইয়েলো জোন, গ্রিন জোন, অনেক জোন করা হয়েছে। আমরা কিন্তু এটি আমাদের জন্য একটি নতুন অভিজ্ঞতা ছিল, সেটি ঠিক, কিন্তু এতদিনে নতুন অভিজ্ঞতায় আমরা কি অভিজ্ঞতাটি একটি জায়গায় যাইনি? সেই জায়গাটিতে আমরা যেতে পারছি না সমন্বিত ব্যবস্থাপনার যে ঘাটতি, সেই ঘাটতির কারণে। আপনার নিশ্চয়ই একমত হবে না? না, সেটা এক ইতিহাস আপনি যেটা বলেছেন, কিন্তু আমরা তো মোটামুটি করোনার ভয়মুক্ত একটি জাতিতে পরিণত হয়েছি বা হচ্ছি। সেই জায়গা থেকে আপনি তো এখন একটু আগেই যেটা বললেন, ব্যক্তিগত আমি সবসময় জোর দিয়েছি ব্যক্তিগত সতর্কতার ক্ষেত্রে। আমি যদি আমার ভালো না চাই, আমি যদি বুঝতে না পারি, এখন তো সামনের দিকে আসলে এই সতর্কতা, আমরা গবেষণা রিপোর্টের পরে নিশ্চয়ই সতর্কতা আরো বাড়ানো উচিত, সবারই আসলে এক্ষেত্রে এগিয়ে আসা উচিত। আমরা একটু সোহেল হায়দার চৌধুরী আপনার কাছে আসতে চাই আরো একবার। আমাদের এই করোনার মধ্যে আমরা দেখছি যে একটি মানবিক পরিস্থিতির মধ্যে সামাজিক অপরাধগুলো বাড়ছে, এবং প্রযুক্তিগত যে অপরাধ সেটিও কিন্তু বাড়ছে। ডিজিটাল প্রতারণা আমরা দেখছি সমাজের মধ্যে, আইনশৃঙ্খলা বাহিনী যাদেরকে গ্রেপ্তার করছে, অনেক চক্রকেই তারা দেখলাম যে গ্রেপ্তার করছে, কিন্তু তারপরেও এটি একেবারে যে নিয়ন্ত্রণ, একটি সহনীয় পর্যায়ে সেটিও আনা সম্ভব হচ্ছে না। এই ক্ষেত্রে আসলে নিয়ন্ত্রণের জায়গায় আপনার যদি কোনো মতামত থাকে। আমার যেটি মনে হয় যে আমি আগেই বলেছিলাম যে আমরা একটা অসুস্থ প্রতিযোগিতার মধ্য দিয়ে যাচ্ছি। এই অসুস্থ প্রতিযোগিতাটি মূলত পারিবারিক জায়গা থেকে প্রথমে শুরু হয়, পরবর্তীতে সামাজিক, পরবর্তীতে রাজনৈতিক, এবং কখনো কখনো রাষ্ট্রীয় বিষয়টাও আমরা দেখি।
সবকিছুতেই দেখি তা বলবো না, কিন্তু মানুষের যে আমি মনোজাগতিক যে পরিবর্তনের কথাটি বলছিলাম, মনোজাগতিক যে বিশুদ্ধতার কথাটি বলছিলাম, কথাটি হয়তো অনেকের ভালো লাগতে নাও পারে, কিন্তু সেই জায়গাটিতে আমাদের এখন সবচেয়ে জোর দেওয়া বেশি প্রয়োজন। আপনি দেখেন যে আমরা ডিজিটাল সিস্টেমে আমরা সৌভাগ্যবান একটি জাতি বা সৌভাগ্যবান সময়ের মানুষ, যে আজকে আমার ডিজিটালাইজ হওয়ার কারণে আমার যে ডিজিটাল বাংলাদেশ রয়েছে, এ কারণে কিন্তু আজকে আমার লক্ষ লক্ষ ভাই আউটসোর্সিং করে বা বিভিন্ন ভাবে আজকে আইটি সেক্টরে আমাদের একটি ভালো অবস্থান তৈরি হয়েছে এই উপমহাদেশ অথবা বিশ্বের মধ্যে। এটি আমাদের জন্য অত্যন্ত বড় অর্জন। কিন্তু প্রত্যেকটি প্রযুক্তির ক্ষেত্রে যেমনি ভালো কিছু আছে, তেমনি সঙ্গে সঙ্গে খারাপ কিছু আছে। ভালো কিছু যেমন আমি গ্রহণ করবো, তেমনি খারাপটিকে প্রতিহত বা প্রতিরোধ করার জন্য আমাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে হবে। কিন্তু সে জায়গায় আমাদের যে রেগুলেটরি বডি আছে তারা কি প্রপারলি অ্যাক্ট করতে পারছে না। সে জায়গায় আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে বা সংশ্লিষ্ট যে বিভাগ আছে বা মন্ত্রণালয় আছে, তারা কি প্রপারলি অ্যাক্ট বা নীতি নির্ধারণ করতে পারছি না, এবং সেই সময় উপযোগী নীতি নির্ধারণ হচ্ছে কিনা সেটিও কিন্তু আমাদেরকে দেখতে হবে। আপনি এই যে একটু আগে আমরা যেটি বলছিলাম ধর্ষণের কথা, এখানে কয়েকটি জায়গায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। একটি হলো সাক্ষী, একটি হলো পুলিশ, আর একটি খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে যেটি আমরা অনেক সময় এড়িয়ে যাই বা আমরা অনেক সময় খেয়াল থাকি না, সেটি হলো যে ব্যক্তিটি ধর্ষিতা নারীর স্যাম্পলিংটা করবেন, অর্থাৎ যে ডাক্তার বা ডাক্তারের সঙ্গে যারা থাকবেন, সেখান থেকে এক ধরনের কিন্তু ঝামেলা তৈরি হয় যে ডাক্তার হয়তো উল্টো রিপোর্ট দিলেন। সুতরাং এই জায়গায় আমাদের সততা এবং স্বচ্ছতা এবং বিশুদ্ধতার কোনো বিকল্প নেই। আজকে ডিজিটাল বাংলাদেশের সুবিধা আমরা সবাই নিচ্ছি। যারা ডিজিটাল বাংলাদেশের বিরোধিতা করেছিল অথবা এক সময় যারা বলেছিল যে এখান দিয়ে যদি সাবমেরিন কেবল যে আমার বাংলাদেশের সকল তথ্য চুরি হয়ে যাবে, তারাও কিন্তু আজকে ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ হয় আমার সারা বাংলাদেশের 14 কোটি মানুষ, 13 থেকে 14 কোটি মানুষ আজকে সকল ধরনের সুবিধা ভোগ করতেন। কিন্তু এই 14 কোটি মানুষের মধ্যে সবাই তো শিক্ষিত নন, সবাই তো সমান শিক্ষিত নন, সবাই তো প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সবাই সমান। আমাদের সময় একদম শেষ পর্যায়ে, আপনি যদি শেষ করেন। জায়গাটিতে আমার এই বিষয়ে একটি সিস্টেম তৈরি হওয়া উচিত যে এই জায়গাটিতে আমার করণীয় এবং সংশ্লিষ্টরা এই জায়গাটিতে গুরুত্ব দিতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। হারুনুর রশিদ, আপনার কাছে শেষ বক্তব্য নিতে চাই। অর্থনীতির সূচকগুলোতে বাংলাদেশ করোনা মোকাবেলা করে অর্থনৈতিকভাবে অনেকটাই গতিশীলভাবে এগিয়ে যাচ্ছে। এর মধ্যেও আমরা দেখলাম যে বিদেশি ঋণ সেটি কিন্তু গত 2 মাসে অনেকটাই কমেছে বাংলাদেশে, এবং সামনে কিন্তু অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে যেটা অর্থনীতিবিদরা বলার চেষ্টা করছেন বারবারই। এর মধ্যে নিত্য পণ্যের দামও কিন্তু বাড়ছে, আজ একটি কাল আরেকটি, এভাবে কিন্তু নিত্য পণ্যের দামগুলো কিন্তু বাড়ছে। সামনে আসলে কতটা সফলভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, আপনার শেষ মন্তব্য জানতে চাই। সেটা বাংলাদেশ কিন্তু আমরা 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 একদিন কৃষি খাত যদি বলেন সেটা আসলে হয়নি। আমাদের প্রবাসী যে আয় সেটি বেড়েছে, আবার বিভিন্ন খাত 70 মানে স্বাভাবিক অবস্থা থেকে 70-80% রিকভার করছে। এটি খুবই একটি কিন্তু ভালো দিক বাংলাদেশের জন্য। এর জন্য আমি যারা পরিকল্পনা করেছেন, যারা এই বিষয়গুলো কাজ করছেন সরকারের, তাদের অবশ্যই ধন্যবাদ করতে হবে। কিন্তু এই বিষয়টি কিন্তু শুধু বাংলাদেশের উপর নির্ভর করে না। আপনি আগামী সময় যদি বিবেচনা করেন, এখন কোথাও সেকেন্ড ওয়েভ আসছে, তো বাইরের সাথে তো আমাদের যোগাযোগটা থাকে, এক্সপোর্ট থাকে, সেই জায়গাটা আসলে কি রকম পরিস্থিতি দাঁড়াবে। আমরা কিন্তু এক ধরনের করোনার ভেতরে অর্থনীতির একটা নিজস্ব ব্যবস্থাপনা বাংলাদেশ অলরেডি এটা স্থাপন করতে সক্ষম হয়েছে। এবং আপনি দেখেন এখন এই করোনার মধ্যেও যেভাবেই হোক তার অর্থনীতির চাকাগুলো সচল হচ্ছে, এবং কোনোটা প্রায় রিকভার হয়ে গেছে, কোনোটা 30% বাকি আছে। মানে উই আর মুভিং। এটা খুব ইন্টারেস্টিং একটা দিক। এবং এটা কিন্তু আপনি যদি সর্বশেষ ইকোনমিক বা ইন্ডিকেটর গুলো দেখেন, বিভিন্ন আন্তর্জাতিক ইকোনমিক সংস্থার যে রিপোর্ট গুলো দেখেন, তাতে তাই বলা হচ্ছে। কিন্তু ওই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন বাইরের বিশ্ব কিভাবে রিয়াক্ট করবে, তারা সেকেন্ড ওয়েভে কতটা ক্ষতিগ্রস্ত হবে, সেই জায়গাটাও আমাদের সাকসেসফুলি খেয়াল রাখতে হবে। তবে এটাও ঠিক যে আমাদের কৃষি বড় সক্ষমতা এবার কিন্তু প্রমাণিত হয়েছে। বারবারই বলি যে এই করোনা সেটা প্রমাণ করে দিয়েছে। আমরা শেষ করতে হবে 30 সেকেন্ডের মধ্যে, যদি শেষ করেন। কিন্তু এই যে বলছি, ওটা কিন্তু আবার বাইরের ডিমান্ডের উপর অনেকটা নির্ভর করবে, সেই জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আমি আশাবাদী, আমি একটা কথা বারবারই বলেছি
বিশ্বে যদি মহামারী এভাবে চলতেই থাকে, তাই বলে কি বিশ্ব চলবে না? মহামারীর সাথে স্বাস্থ্য সচেতনতা খাপ খায়ে আমাদের সবকিছু এগিয়ে নিয়ে যেতাম, বাড়তে হবে তো, পৃথিবীকে টিকিয়ে রাখতে হবে তো, এটাই সবচেয়ে বড় কথা। জি, অসংখ্য ধন্যবাদ সোহেল হায়দার চৌধুরী এবং হারুনুর রশিদ, আপনাদের দুজনকে আবার ধন্যবাদ জানাচ্ছি। প্রিয় দর্শক, মহামারী ও সামাজিক অপরাধ দুটি আপনার, আমার এবং সমাজের জন্য বিপজ্জনক। তাই এর থেকে মুক্তি পেতে সবার আগে এগিয়ে আসতে হবে আপনাকে। স্বাস্থ্যবিধি মেনে থাকতে হবে সচেতন। আজ এ পর্যন্ত, একই সময় আগামীকাল আবার দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।